স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। শিগগিরই অনুসন্ধান দল গঠন করবে সংস্থাটি। বুধবার ব্রিফিংয়ে অনুসন্ধান দল গঠনের বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, 2018 সালের সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার সহ নানা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। প্রাথমিক যাচাই শেষে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ, র্যাব ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা এই 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকে অনুসন্ধানের আওতায় আনা হবে। নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্তের গন্ধ পাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয় তারা মঈনুদ্দিন, ফখরুদ্দিনের মতো ক্ষমতা বিলম্বিত করবে। এসব মন্তব্য করে দলটির নেতারা বলছেন, জুলাই আগস্টে এক দফা আন্দোলন সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা রয়ে গেছে অজানা গন্তব্যে। চট্টগ্রামের সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাথে বিএনপির মতবিনিময় সভা। সেখানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঘুরে ফিরে আলোচনায় আনেন নির্বাচনের প্রসঙ্গ। বলেন, ধীরে চলছে নির্বাচনের পথ চলা। বাংলাদেশে আবার মঈন, ফখরুদ্দিনের মতো ডিলে করে, বিলম্ব করে, 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 20 জন মানুষ দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে না। সংসদের বাইরে যে কোনো সিদ্ধান্তও অগণতান্ত্রিক। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাস করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় যুক্তরাজ্য শাখা বিএনপি। পরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একটি জনগণের দল, তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সংস্কার প্রক্রিয়াকে দীর্ঘায়িত না করে নির্বাচনের রোডম্যাপকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন। এখন আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে, তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। দলের শরিকদের সাথে নির্বাচন, সংস্কার এবং অন্যান্য ইস্যুতে দলের সমর্থন রয়েছে। এসব বিষয়ে বিভেদের কোনো সুযোগ নেই বলেও জানান নজরুল ইসলাম খান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ চলছে। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তার আহ্বান জানান ইসি মাসুদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা মূল লক্ষ্য, সেদিকেই কমিশন এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। 2 সপ্তাহের মাথায় ওষুধ, মোবাইল ফোনের টক টাইম ও ইন্টারনেট সেবাসহ বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসলো রাজস্ব বোর্ড।
বুধবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ জারি করা হলেও বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনায় জনস্বার্থে এসব খাতে আগের হারই বহাল রাখা হলো। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার 2.4% রাখা হয়েছে। মোবাইল ফোনের সিম ও টক টাইম ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেলে ছাড়া সব রেস্টুরেন্টে আরোপ করা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। সুদের হার 2 থেকে 3% কমিয়ে 1% করা এবং ঋণ পরিশোধের মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 20 বছর থেকে বাড়িয়ে 30 বছর করার বিষয়টি বিবেচনা করবে চীন। বেইজিংয়ে 4 দিনের সফরের প্রথম দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের পর এই তথ্য জানা গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীনের সাথে সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে নেবার সুযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেবার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে এখন বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বৈঠক করেন সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানসাও ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেও। চীন যাওয়ার আগে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, মূলত অর্থনৈতিক সহযোগিতা নিয়েই হবে আলোচনা। আমরা চেষ্টা করব এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে। তবে আলোচনায় অর্থনৈতিক দিক ছাড়াও গুরুত্ব পায় চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তির বিষয়টি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, গত 50 বছরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই উভয় পক্ষই সবসময় একে অন্যকে সম্মান করেছে। শিক্ষা, রেলওয়ে, কৃষি, পানি সম্পদ ব্যবস্থাপনা, পশু সম্পদ, মৎস্য, জাহাজ ভাঙা শিল্প, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সমুদ্র সম্পদ নিয়ে সহযোগিতার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর দাবিও করা হয়েছে। It's a demonstration of the importance we attach to our relationship with China and our sincere willingness to take this relation to a newer height. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই পররাষ্ট্র উপদেষ্টার এই সফর যথেষ্ট গুরুত্ব রাখে। ধারণা চীনারা তাদের যে এখানে বিনিয়োগ আছে, তাদের যে প্রকল্প আছে, সেগুলো নিয়েই তারা বেশি আগ্রহী থাকবেন। কারণ এখন সরকারের যে ধরন, সেটা তো অন্তর্বর্তীকালীন, মানে খুব অল্প সময়ের জন্য। মূলত চলমান ঘটনা যে আমাদের সম্পর্ক, সেটাকে ঝালাই করে নিয়ে ইন্টারেস্ট রেট কমিয়ে আনার ব্যাপার, এটা নতুন না, এটা আগেও বলা হয়েছে। এমনকি গ্রেস পিরিয়ড, লোন পরিশোধ করার যে পিরিয়ড, সেটাও বাড়ানো ব্যাপার, সেটাও আগে বলা হয়েছে। বাংলাদেশ এবং চীন 50 বছর সম্পর্কে যাচ্ছে, তার একাধিক অনুষ্ঠান আগে থেকেই তৈরি হওয়া ছিল, সেই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয় আছে। এই সফরে বেইজিং ছাড়াও সাংহাইতে চীনা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। মার্চে আটকে পড়া 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এছাড়া এজেন্সির কাছ থেকে টাকা ফেরত নেওয়ার চেষ্টা করা হবে, এমন তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। সকাল থেকে ভুক্তভোগী শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর এই ঘোষণা এসেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল 9টা থেকে 4 দাবি নিয়ে কাওরান বাজারে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এরপরে বিক্ষোভ শুরু করেন। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ে যেতে না পারায় কর্মীরা জানান, তারা এখনো রিক্রুটিং এজেন্সির কাছ থেকে অর্থ ফেরত পাননি। অর্থ ফেরত সহ বিভিন্ন দাবিতে তাদের এই অবস্থান। গেল বছরে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের। আমরা যেভাবে ভুগতেছি 9 মাস হলে, এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান আসেনি। ডাক্তার ইউনিসেফের কাছে আমাদের দাবি একটাই, আমাদের উনি মালয়েশিয়া যেভাবে আমাদের পাঠানোর ব্যবস্থা। আমরা প্রত্যেকটা ফ্যামিলি আমরা অসহায় হয়ে গেছি। বেলা 11টার পর আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে ওই এলাকা ছাড়তে বাধ্য হন। যে জনভোগান্তি চলছে, জনভোগান্তিকে নিরসনে ওনারা আমাদের সহযোগিতা করেন। দাবি আদায় তো রাস্তা হবে না, আলোচনার মাধ্যমে হবে এবং কনসার্ন অথরিটির কাছে তাদেরকে যেতে বলেছে আমাদের পক্ষ থেকে। এরপর মিছিল নিয়ে অবস্থান নেন রমনার প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে। প্রতিনিধি 2 থেকে 3 বার আসছে এই জায়গায়, তাদের কাছ থেকে কি আশ্বাস দিছে? মিথ্যা আশ্বাস। ভেরিফিকেশন চলতেছে, ভেরিফিকেশন হইতেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম নজরুল স্যার, ওনার আমরা পদত্যাগ চাই। এরপর তাদের একটি প্রতিনিধিদল বৈঠক করেন মন্ত্রণালয় সচিবের সঙ্গে। আলোচনা শেষে সচিব রুহুল আমিন জানান, আগামী মার্চে আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না, এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা
ঠিক করতে পারবো আশা করি। মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। মূলত দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া শ্রমবাজারের পথ খুলে 2022 সালের আগস্টে। দেশটিতে গত বছরে 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী পাড়ি দেওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় 18,000 কর্মী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সব যাত্রীর ব্যাগেজ পরীক্ষা করে বোমা বা বোমার মতো কিছু পাওয়া যায়নি। তার আগে 250 যাত্রী ও 13 জন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। পাকিস্তানের একটি নম্বর থেকে মেসেজ পাঠিয়ে শাহজালাল বিমানবন্দরে আতঙ্ক ছড়ানো হয়। বুধবার ভোর 5:30টার দিকে কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। ওই বার্তায় বলা হয়, রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG356-এ বোমা রাখা আছে। যে কোনো সময় বোমাটি বিস্ফোরণ ঘটবে। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় বিষয়টি। বাড়তি সতর্কতার সঙ্গে জোরদার করা হয় নিরাপত্তা। পরে 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। তল্লাশি করে বোমা বা বোমার মতো কিছু পায়নি বোমা নিষ্ক্রিয় দল। 10টার দিকে ফোন দিছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। তারপরে আবার ফোন দিছিল 11টার দিকে, তখন আবার বললো যে ভাই কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি, তো টেনশন করেন আর কি, এটাই বলছে। উদ্বেগ উৎকণ্ঠায় পার হয় 6 ঘন্টারও বেশি সময়। অন্তত 2 শতাধিক কর্মকর্তা, নিরাপত্তা কর্মী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সব ঠিক আছে ভাই, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখানে নর্মাল অবস্থা এখন বর্তমানে। ভয় তো থাকবেই, এরকম শুনে তো ভয় থাকবেই নর্মালি। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছি স্বাভাবিক, সব কিছুই স্বাভাবিক। এখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিছি, নাম্বারটা বন্ধ, হয়তো বা প্রোটোকলের কারণে কোনো একটা কারণে বন্ধ, কিন্তু ওই না। বাকি আপডেট যে এতটুকু শিওর করলো যে ওরা সেভ আছে। পরে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক ব্রিফিংয়ে জানায়, হোয়াটসঅ্যাপে মেসেজটি পাঠানো হয়েছিল পাকিস্তানের একটি নম্বর থেকে। যে মেসেজটা এসেছে, হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায়, এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না। আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলেই হবে। সো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে। আগামীতে গুজব বা সত্য যে কোনো তথ্যই গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানান তিনি। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফলন হচ্ছে না, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার চায় সরবরাহ নিশ্চিত করতে। আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের দামে যে অস্থিরতা ছিল তা ক্রমেই কমে আসছে। উদ্যোগ নেয় মজুত ও সরবরাহে ঘাটতি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার সচিবালয়ে বসে খাদ্য পরিকল্পনা, পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের সুযোগ নেয়ার চেষ্টা বন্ধে খাদ্য মজুদে জোর দিচ্ছে সরকার। আমাদের পরিস্থিতি সন্তোষজনক, বাজারে সেটা রিফ্লেকশন হয়তো কতটা পড়েছে না পড়েছে সেটা জানি, কিন্তু গুদামজাত যেটা আছে করছে সেগুলো আমরা দেখেছি যে স্টক ভালো। আর আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা। আর ভ্যাট প্রসঙ্গে বলেন, অত্যাবশ্যকীয় জিনিসের উপর ভ্যাট বাড়ানো হয়নি, এর সঙ্গে IMF-এর পরামর্শেরও কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF-এ বলেছে, LDCর চেয়েও আমাদের ট্যাক্স কম। আর এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, আকাল বন্যার কারণেই আউশ ও আমনের ঘাটতি হয়েছে, তবে মজুদ ও সরবরাহে কোনো ঘাটতি হবে না। মে মাসের মাঝামাঝি পর্যন্ত সময় পাওয়া যায়, তাহলে হাওরের ফসলটা 10% উঠে যায়। বাকি অঞ্চলটা মোটামুটি ভাবে বন্যার থ্রেট কম। তা হাওরে প্রায় 25 লক্ষ টন বড় উৎপাদন হয়, 25 লক্ষ টন বড় চাল উৎপাদন হয়। আমরা ওটার উপর নির্ভর করছি এবং ওইটাকে গুরুত্ব দিচ্ছি আর কি। উপদেষ্টা জানান, চালের বাজারে যে অস্থিরতা ছিল তা ক্রমেই কমে আসছে। মোটা যে চালটা স্বর্ণা বা গুটি স্বর্ণা চালটা 52 টাকাতেই যাবে এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে। নৌপথে আসছে, স্থলপথে আসছে, আকাশপথেও কিছু পরিমাণ আসছে। আমরা গিফট হিসেবেও কিছু পরিমাণ চাল পেয়েছি। খাদ্য উপদেষ্টা আরও জানান, এরই মধ্যে মায়ানমার থেকে 1 লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে, আর রাশিয়া থেকে গম আমদানি হবে 3 লাখ টন। এছাড়া বর্তমানে 9 লাখ টন চাল ও 3 লাখ টন গম মজুদ আছে বলেও জানান খাদ্য উপদেষ্টা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।
বিজিবি বিএসএফের পতাকা বৈঠকে দেয়া প্রতিশ্রুতির পরও নির্মাণাধীন বেড়াসহ কাঁটাতার এখনও সরিয়ে নেয়নি বিএসএফ। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজিবি বিএসএফ। এছাড়া উভয় দেশের মিডিয়াগুলো গুজব বা অপপ্রচার ছড়াতে পারবে না। সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ের সাক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পতাকা বৈঠকে 4টি বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এছাড়া স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকতে হবে। এর আগে মঙ্গলবার জয়পুরহাট সীমান্তের 0 পয়েন্ট থেকে 30 গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। এ সময় তারা কাজ বন্ধ করে চলে যায়। পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে বাঁশের খুঁটি ও কাঁটাতারের বেড়া দেয়া অংশ সরিয়ে নেওয়ার আশ্বাস দেয়া হয়। কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না। আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে এটা তারা উঠিয়ে নেবেন। বিপিএলে দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে 8 উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। শুরুতে চিটাগাংয়ের দেয়া 149 রানের টার্গেটে 18 ওভার 1 বলেই পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। 54 বলে 90 রান করে অপরাজিত ছিলেন তানজিদ হাসান তামিম। একদিনের বিরতির পর মাঠে ফিরেছে বিপিএল। দিনের প্রথম ম্যাচেই হোস্ট টিমের মুখোমুখি ঢাকা। কাগজে কলমে প্লে অফ খেলার সম্ভাবনা থাকলেও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে ঢাকাকে, এমন সমীকরণ নিয়ে মাঠে তারা। আর এমন ম্যাচেই তানজিদ হাসান তামিমের ব্যাটিং দৃঢ়তায় বড় জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী ছিল চিটাগং কিংসের 2 ওপেনার। ফলে মুস্তাফিজের প্রথম ওভারেই মেইডেন। পরের ওভারে অবশ্য রানের খাতা খুলেছেন নাইম ইসলাম আর জুবাইদ আকবরী। 2 ব্যাটারের ব্যাটিং ছন্দে প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে 30 রান সংগ্রহ করে স্বাগতিকরা। ঢাকার পেস সামলে চট্টগ্রামের এগিয়ে যাওয়ায় স্পিনার মোসাদ্দেকের হাতে বল তুলে দেন ঢাকার অধিনায়ক থিসেরা পেরেরা, আর তাতেই বাজিমাত। চট্টগ্রামের 40 রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙে আকবরীর বোল্ডে। দ্বিতীয় উইকেটে ক্লার্ককে নিয়ে 31 বলে 49 রানের জুটি গড়েন নাইম। 18 বলে 19 রান করে আউট হন গ্রাহাম ক্লার্ক। নাজমুলের ওই ওভারেই লিটনের স্ট্যাম্পিংয়ে তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম। এরপর উইকেটের এক প্রান্ত আগলে রাখা নাইম ইসলাম 40 বলে সংগ্রহ করেন 44। নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে চিটাগংয়ের সংগ্রহ দাঁড়ায় 148। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে দারুণ পার্টনারশিপ গড়েন তানজিদ তামিম আর লিটন দাস। লিটন 28 বলে 25 করে আউট হলে ভাঙে ঢাকার 75 রানের ওপেনিং পার্টনারশিপ। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখেই ঢাকার দ্বিতীয় উইকেটের পতন করেন আলিসাল ইসলাম। এই স্পিনারের ঘূর্ণিতে বোল্ড হন মুনিম শাহরিয়ার। উইকেটের আরেক প্রান্ত ঠিকই আগলে রাখেন তানজিদ তামিম। দারুণ ব্যাটিং প্রদর্শনীতে এবারের বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি। সঙ্গে ছিলেন সাব্বির রহমান। তামিমের 54 বলে 90 রানের অপরাজিত ইনিংসে 18 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায় রাজধানীর দলটা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএল এর মান বাড়াতে হলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে হতে হবে রংপুর রাইডার্সের মতো পেশাদার, তবেই উঠে আসবে ভালো মানের দেশি ক্রিকেটার, মন্তব্য করলেন রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। এই কোচের মতে এই ধরনের টুর্নামেন্ট থেকে জাতীয় দলে ক্রিকেটার তুলে আনার লক্ষ্য থাকে, তাই ক্রিকেটারদেরও মানসিকভাবে ফিট রাখা জরুরি। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করে এনে নুরুল হাসান সোহানদের নামিয়ে দিয়েছেন বিপিএলে। সেখানেও উঠছে রংপুর রাইডারদের এই ড্যাম কেয়ার ক্রিকেটের কারিগর হেড কোচ মিকি আর্থার। বিপিএল নিয়ে মন্তব্য করতে গিয়ে ঠোঁট কাটা মন্তব্য এই প্রোটিয়ার। সবার আগে প্রয়োজন পেশাদার ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট ভালো হচ্ছে, কিন্তু উন্নতির জন্য ভালো ফ্র্যাঞ্চাইজি দরকার। পেশাদারিত্বের সাথে চালাতে হবে। দুঃখজনকভাবে অনেক দলেই সেটা নাই। আমার ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমি খুশি। আর্থারের কাছে লোকাল ক্রিকেটারদের গড়ে তোলার মঞ্চ বিপিএল, সেজন্য বেশি সময় দেন বাংলাদেশিদের। অন্যদেরও সেটাই করতে হয়, তবে ফ্র্যাঞ্চাইজি পেশাদার না হলে খেলায় মনোযোগ ব্যাহত হতে পারে।
বিদেশি কোচ হিসাবে আমার দায়িত্ব লোকাল ক্রিকেটারদের পাশে দাঁড়ানো, আমি সেটাকেই প্রাধান্য দেই। তবে ক্রিকেটারদের মনোযোগ রাখার জন্য যা যা প্রয়োজন সেটার জন্য ফ্র্যাঞ্চাইজিকেই ব্যবস্থা নিতে হবে। অস্ট্রেলিয়ার কোচ থাকাকালীন 2013 বর্ডার গাভাস্কার ট্রফিতে হোমওয়ার্ক না করায় 4 ক্রিকেটারকে বাদ দিয়েছিলেন মিকি আর্থার। এখনও ধরে রেখেছেন সেই কঠোর চরিত্র, আবার ক্রিকেটারদের সাথে মিশেও থাকেন বন্ধুর মতো। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এবার দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহর স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সমুদ্র উপকূলীয় অঞ্চলটির লাইলাক কাউন্টিতে দেখা দিয়েছে আগুন। এদিকে নিউ অরলিন্স, টেক্সাস, হিউস্টন, ফ্লোরিডা সহ কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলে নাকাল যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, আল্টাডেনা কাউন্টি জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। গেল সপ্তাহে টানা 10 দিন তাণ্ডব চালানোর পর প্রবল বাতাসের গতি কমে পেলিসেডস, ইটন সহ কয়েকটি এলাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। স্থানীয় সময় মঙ্গলবার সান দিয়েগো কাউন্টিতে নতুন করে ছড়িয়ে পড়েছে একাধিক দাবানল। বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ঘটনার আশঙ্কায় বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। শুষ্ক আবহাওয়া বিরাজ করায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানায়, প্রবল গতির সান্তা আনা বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে মিশন ভ্যালিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বন্ধ হয়ে গেছে লাইলা কাউন্টির পশ্চিমের রাস্তাঘাট। দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে কয়েকটি ভবন। দুর্ঘটনা এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে 3000 বাসিন্দাকে। এদিকে তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল। নিউ অরলিন্স, টেক্সাস, হিউস্টন, ফ্লোরিডা সহ কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তুষারপাতে সড়ক পিচ্ছিল থাকায় দুর্ঘটনার কবলে পড়েছে আটলান্টার বেশ কিছু যানবাহন। তুষারঝড় আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি মিসিসিপি, জর্জিয়া ও ফ্লোরিডাতে তুষারঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। গাজার পর ইসরায়েলের মনোযোগ এবার পশ্চিম তীরে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে অধিকৃত পশ্চিম তীরে উগ্র ডানপন্থী ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর অঞ্চলটিতে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 35 জন। অধিকৃত পশ্চিম তীরের আল ফুন্দুক নামে একটি গ্রামে সোমবার রাতে ফিলিস্তিনি বাসিন্দাদের বাড়িঘরে আগুন এবং তাদের সম্পদ ক্ষতিগ্রস্ত করে উগ্রপন্থী ইসরায়েলি দখলদাররা। এমনকি ইসরায়েলি পুলিশ বাধা দিতে গেলে উল্টো তাদের উপরই চড়াও হয়। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন সহিংসতা নতুন নয়। তবে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরের ফিলিস্তিনি অধিবাসীদের ওপর দখলদার ইসরায়েলিদের সহিংসতার মাত্রা বেড়েছে বহুগুণ। সহিংসতা ঠেকাতে গেল বছর পশ্চিম তীরের উগ্রপন্থী ইসরায়েলি ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। নতুন মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন। খোদ ইসরায়েল সরকারই যেখানে উগ্রপন্থীদের ইহুদি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিচ্ছে, সেখানে ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার তাদের আরও বেপরোয়া করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সাথে সাথেই পশ্চিম তীরের জেনিনে সন্ত্রাসবাদ দমনের নামে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংস্থা শিনবেত। এতে অনেকেই হতাহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলের হামলার মুখে হামাস দুর্বল হয়ে পড়লেও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে নিবিড় যোগাযোগ রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এর সংগঠনটির। উগ্রপন্থী ইসরায়েলিদের সহিংসতা মোকাবেলা করতে সেখানে অনেকদিন ধরেই সংগঠিত হচ্ছে পশ্চিম তীরের প্রতিরোধ গোষ্ঠীগুলো। ফলে ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার দখলদার ফিলিস্তিনি সংঘর্ষ উস্কে দিয়ে পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের বিতাড়নে ভূমিকা রাখতে পারে, এমন আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।